হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। আজ তোমাদের করাবো সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। দেখো, আজকে তোমাদের জন্য আমি 13 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এর আগের 1 থেকে 12 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো দেখে নাও। তো চলো আমরা 13 নম্বর স্কুলে চলে আসবো। তো আমরা তাড়াতাড়ি করে প্রশ্ন শুরু করে দেবো। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের 1 নম্বর প্রশ্নটা কী বলছে। তো এখানে বলছি একটি আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা। আচ্ছা, আয়তক্ষেত্র আমরা বলেছিলাম এর আগে যে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা আমরা কিন্তু দুটি পাবো। এভাবে এদিকে একটা পাবা, একই রকম চিত্রটা দেখাবে। এভাবে যদি কেটে দাও, ধরো এই ভাগটা একই রকম দেখাবে, আর এই বরাবর যদি কাটো একই রকম দেখাবে। এখানে কিন্তু কর্ণ বরাবর কাটলে হবে না, একই রকম দেখাবে না। ওকে, কর্ণ বরাবর যদি তুমি কাটো না এই বরাবর, তা দেখবা এই ভাগটা আলাদা হবে, এই ভাগটা আলাদা হবে, মানে ভাঁজ করা যায় না, তাহলে এই ভাগটা মিলে যাবে না। তাহলে এখানে দুটি পাবা, আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা দুটি। বি নম্বর অপশানটা হবে। 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসম হবে না। এটা কিন্তু সামুদ্রিক, এর আগেও বলা হয়েছে। এই যে সামুদ্রিক যে আছে চিত্রটা আমি দেখিয়েছিলাম এর আগে তোমাদের, যে সামুদ্রিকের ঘূর্ণন প্রতিসম মাত্রা পাওয়া যায়। ঘূর্ণন প্রতিসম মাত্রা আমরা কি জানি, দেখো এই যে এই বাহুটাকে ঘুরিয়ে একদম মানে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে এই বাহুটাকে তুমি এখানে আনতে পারবা, দেখবা চিত্রটা একই রকমই দেখাবে। আবার 180 ডিগ্রি কোণে আবার নিজের জায়গায় ফিরে আসবে এই বাহুটাই। তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কিন্তু 2 পাওয়া যাবে, যেহেতু 2 বার ঘোরা আছে 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি। আর রৈখিক প্রতিসম, দেখো এখানে কিন্তু সামুদ্রিকের রৈখিক প্রতিসম পাবা না, এভাবেও পাবা না, এভাবেও পাবা না, কর্ণ বরাবরও পাওয়া যাবে না সামুদ্রিকের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে এ নম্বর অপশানটা। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা দেখো বলেছে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভিতর থাকে তাকে কি বলে। দেখো মানে আমরা এই যে দেখো এই যে আমাদের বিভিন্ন সামুদ্রিক বর্গক্ষেত্র, এই যে আমাদের চিত্রগুলো আছে আয়তক্ষেত্র, তাহলে এদের যে কর্ণগুলো আছে দেখো এদের কর্ণগুলো কিন্তু সেই বহুভুজটির মধ্যে আছে না। তো ওটি তো বলেছে কথাটা, যে বহুভুজের কর্ণগুলি বহুভুজের ভিতরেই থাকে সেই রকম বহুভুজকে বলা হয় কুব্জ বহুভুজ। এই যে কুব্জ বহুভুজ কাকে বলে তার সংজ্ঞাটাই এটা। কুব্জ বহুভুজের কর্ণগুলি বহুভুজের ভিতরে থাকে। আর অকুব্জ বহুভুজ যেটা বলা হয়, মানে এখানে যদি এরকম একটা ছবি তোমাদের দেখানো হয়, দেখো এইভাবে করে আমি তোমাদের চিত্র দেখাচ্ছি। এই যে দেখো এটা কিন্তু অকুব্জ বহুভুজ বলতে পারবো। অকুব্জ কেন, দেখো এর কর্ণ যদি বলি তা আমাদের এভাবে এই একটা কর্ণ, আর এই যে এদিকে একটা এই কোণ যোগ করলে মানে কোণ আর কোণ যোগ করলে তো কর্ণ পাওয়া যায়। দেখো এই কর্ণটা কিন্তু সেই বহুভুজের বাইরে অবস্থান করে দিয়েছে, এই কর্ণটা। তাহলে কর্ণ যদি বহুভুজের বাইরে অবস্থান করে তাকে অকুব্জ বহুভুজ বলা হয়, আর কর্ণগুলি যদি বহুভুজের ভিতরেই অবস্থান করে সেটা হচ্ছে কুব্জ বহুভুজ। তাহলে এই নম্বর অপশানটা হবে এটা অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দু যোগ করে আমরা কি পাবো। দেখো ভালো প্রশ্ন বলেছে কথাটা, প্রশ্নটা বুঝো, দেখো কি বলতে চাইছে। মানে বহুভুজ আছে তো, দেখো একটা বহুভুজ আমি যদি এভাবে তৈরি করি, এই আমাদের বহুভুজ, এইভাবে ধরো এইভাবে আমাদের একটা বহুভুজ। তাহলে বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন শীর্ষবিন্দুগুলি যোগ করতে বলেছে। মানে এই শীর্ষবিন্দু আছে, পরপর যোগ করবে না, এগুলো তো বাহু হয়ে যাবে। মানে অন্য কোনো পরপর নয়, মানে এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু ধরে যোগ করবে, এভাবে যোগ করতে বলছে। মানে এটার সঙ্গে এটা যোগ করতে বলছে এভাবে। তাহলে এভাবে যোগ করে দেখলো কর্ণ পাই আমরা, তাই না? তো সেগুলো কী হবে, কর্ণ হবে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বারটা। 5 নম্বর প্রশ্নটা, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দৈর্ঘ্যকে কী বলা হয়। ট্রাপিজিয়াম দেখো এই যে আমাদের ট্রাপিজিয়াম এইভাবে, এই দেখো এই দুটো বাহু সমান্তরাল আর এরা হচ্ছে অসমান্তরাল বাহু। তো অসমান্তরাল বাহুকে তির্যক বাহু বলা হয়। ঠিক আছে, তো দেখো আমাদের অ্যান্সারটা আসবে তির্যক বাহু। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দৈর্ঘ্যকে তির্যক বাহু বলা হয়। তারপরের প্রশ্নটা দেখো, এবার 2 এর প্রশ্নগুলো শূন্যস্থান টাইপের আছে। এখানে 2 এর 1 নম্বর প্রশ্নটা বলেছে কোনো ত্রিভুজের উচ্চতা মাপতে হলে ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ড্যাশ দূরত্ব মাপতে হবে। দেখো কোনো ত্রিভুজের উচ্চতা, এখানে তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে,
এই যে ধরো আমাদের একটা ত্রিভুজ, ABC আমাদের একটা ত্রিভুজ। কি প্রশ্ন বলেছে, কোনো ত্রিভুজের উচ্চতা মাপবো, তো এই যে এই ত্রিভুজের উচ্চতা হাইট মাপতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, যে ত্রিভুজের এই যে দেখো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর, এই যে বিপরীত বাহুর যে আমাদের বলেছে এখানে কথাটা, আমাদের বিপরীত বাহুর কী হবে, বিপরীত বাহুর উপর এই বাহুর উপর লম্ব করতে হবে। মানে এখান থেকে লম্ব, মানে এই যে সরলরেখাটা আছে না, এই যে এডিটা, মানে এডি লম্ব বিসি, বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব মাপতে হবে। এটা কিন্তু লম্ব দূরত্ব, তখনই আমরা এই ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব। এখানে উচ্চতা হচ্ছে ত্রিভুজের এডি উচ্চতা, তার লম্ব হবে এখানে অ্যান্সারটা। পরের প্রশ্ন, আচ্ছা 2 নম্বর প্রশ্ন দেখো, কোনো ত্রিভুজের মধ্যমাগুলি মোট ড্যাশটি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজের মধ্যমা আমরা কি জানি, দেখো মধ্যমা বলতে এই যে আমরা একটা ত্রিভুজ নিলাম, দেখো এখানে ত্রিভুজটা ABC নাম দিয়ে দিলাম, ABC ত্রিভুজ। তাহলে মধ্যমা দেখো এই বিন্দু থেকে, মানে এখানে একটা মধ্যবিন্দু আছে BC, বড় মধ্যবিন্দু D, তাহলে AD যোগ করলে একটা মধ্যমা, আর এখানে একটা মধ্যবিন্দু নিয়ে নিলাম E, তাহলে এইভাবে যোগ করলে আর একটা মধ্যমা, আর AB বাহুর মধ্যবিন্দু নিয়ে নিলাম F, CF যোগ করলে আমরা আর একটা মধ্যমা পেয়ে যাবো। তা 3টি মধ্যমা একটা বিন্দুতে ছেদ করেছে না, তো এই কথাটাই বলেছে এখানে, যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলি মোট একটি বিন্দুতে, এই যে একটি বিন্দুতে ছেদ করবে। 1 বর্গ সেমি সমান কত বর্গ মিটার। চলো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। 1 বর্গ সেমিকে এইভাবে ভাঙাবা তোমরা, 1 বর্গ সেমি সমান সমান এটা হবে 1 সেমি গুণিত 1 সেমি, এই যে এভাবে ভাঙাতে পারবা। এবার দেখো এখানে এই যে আমাদের কি বলেছে, দেখো বর্গ মিটার মানে সেমি থেকে মিটারে যেতে হবে। সেমি থেকে যদি মিটারে যাও তাহলে কী করতে হবে, সেমিকে 100 দিয়ে ভাগ করতে হয়। সেমি ছোট, মিটার বড়, সেমি মিটারের মধ্যে পার্থক্য হচ্ছে 100, তাহলে 100 দিয়ে আমরা ভাগ করব। তা সেমিটা কী হয়ে যাবে, মিটার হয়ে যাবে, সেমিটারটা মিটার। এখানেও সেমিকে মিটার করব, তাহলে এখানেও আমরা এই যে সেমি, 1 সেমি আছে না, 1কে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমাদের কী হবে, মিটার হয়ে যাবে। এবার দেখো এই দুটো আমরা যদি গুণ করে নিই 1/100 ইন্টু 1/100, তাহলে এই মিটার মিটার গুণ করে তোমরা পেয়ে যাবা বর্গ মিটার পেয়ে যাবা, তাই না। তাহলে এটা গুণ করে নাও, এটা 1 1 1 1, আর এটা হবে আমাদের 10,000, 4টা শূন্য হয়ে যাবে বর্গ মিটার। আচ্ছা এটা যদি ভাগ করে নাও, দেখো 4টা শূন্য 4টা পর দশমিক, মানে 1 আছে 1 2 3 4, তারপরে দশমিক নিয়ে শূন্য নিয়ে নাও, এত বর্গ মিটার। এই দেখো এত বর্গ মিটার। আমাদের বলেছিল যে 1 বর্গ সেমি সমান কত বর্গ মিটার, এই যে 0.0001 বর্গ মিটার। মানে অ্যান্সারটা তোমরা এখানে লিখবা 0.0001 বর্গ মিটার। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হয়ে গেছে। দেখো 4 নম্বর প্রশ্নটা বলেছে, যে কোনো চিত্রকে বা বস্তুকে ঘূর্ণন প্রতিসাম্যর বিন্দুকে কেন্দ্র করে ড্যাশ ডিগ্রি ঘোরালে আবার আগের চিত্রে বা আগের বস্তুতে ফিরে আসবে। আচ্ছা যে কোনো, এটা বলেছে যে কোনো বলতে 360 ডিগ্রি, তাই না, 360 ডিগ্রি কোণে ঘোরাবে। এখানে যে কোনো বস্তু, যেরকম একটা ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়াম, যে কোনো ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়াম তো দেখো 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে তুমি একই রকম দেখাবা, মানে এরকম জিনিসটা। ধরো এই যে ট্রাপিজিয়ামটা আছে, এই যে আমাদের যে কোনো আমাদের ট্রাপিজিয়াম, এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম না, যে কোনো ট্রাপিজিয়াম। তা ট্রাপিজিয়ামটা আবার এই বাহুটা ফিরে আবার এখানে আসবে, তাহলে এটা কি, এটা আমাদের 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে আবার এই জায়গায় ফিরে আসবে। যে কোনো বস্তু। দেখো যদি আমাদের বর্গক্ষেত্র বলা হয়, তাহলে বর্গক্ষেত্র 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে একই রকম দেখায়, কিন্তু যে কোনো বলেছে বলে আমরা 360 ডিগ্রি দেবো। এটা তো যে কোনো বলতে বস্তুটা আমাদের ট্রাপিজিয়াম হতে পারে, যে কোনো ট্রাপিজিয়াম। তো যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে আমরা এক পাক ঘুরিয়ে দেখো বস্তুটা একই রকম দেখাবে, ঠিক আছে। মানে এই বাহুটা আবার ফিরে এখানে চলে আসবে, এক পাক মানে 360 ডিগ্রি, এক বৃত্তীয় কোণ। তো অ্যান্সারটা হবে 360 ডিগ্রি। তারপরের প্রশ্ন দেখো, আমাদের পাশের প্রশ্নটা বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদের বলবো, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি উচ্চতা দেওয়া আছে, তার এখানে হাফ হবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 6 নম্বর, ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল যদি হয়, তা দেখো ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে তাকে আমরা কি বলবো,
তাহলে এখানে আমাদের জানতে হবে তাকে কিন্তু সামুদ্রিক বলা হয়। কীভাবে দেখো, তোমাদের আমি এখানে দেখাই। এই দেখো ট্রাপিজাম আছে, তো ট্রাপিজাম সাধারণত দেখো তো এইভাবে হয়, তো এভাবে হয়, মানে এখানে এক জোড়া ট্রাপিজামে এক জোড়া বাহু সমান্তরাল হয়। এখন বলেছে ট্রাপিজামে দুই জোড়া বাহু সমান্তরাল হবে, এরা তো সমান্তরাল আছে, এর সঙ্গে এও সমান্তরাল হবে। তাহলে এর সঙ্গে এই যে সমান্তরাল হয়, তাহলে এটা যেভাবে হেলে আছে এটা সেভাবে হেলে থাকতে হবে। এই যে এইভাবে হয়ে যাবে ছবিটা, মানে এটা বাদ চলে যাবে। তাহলে এইভাবে ছবিটা হলে কী হবে, এটা সামুদ্রিক দেখাবে না। তাহলে ট্রাপিজামে দুই জোড়া বিপরীত বাহু, মানে এ সমান্তরাল আছে আর এর সঙ্গে এও যদি সমান্তরাল হয়ে যায়, মানে এই বাহুটা এভাবে চলে আসবে, তখন দেখো এই যে ট্রাপিজামটা আমাদের কী হয়ে যাবে, সামুদ্রিক তৈরি হয়ে যাবে। তাহলে ট্রাপিজামে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে ট্রাপিজামটি হয়ে যাবে আমাদের সামুদ্রিক। এবার আমরা 3 প্রশ্নগুলোতে চলে আসবো। কি বলছে এখানে, 3 প্রশ্নগুলো সত্য মিথ্যা দেখাতে বলেছে। 3-এর প্রশ্নটা দেখো, আমাদের বলছে এই যে সংখ্যাটা আছে দশমিক সংখ্যাটা, এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কি এটা হবে? 1 দশমিক মানে দশমিক পর একটা সংখ্যা। দেখো দশমিক পর একটা সংখ্যা, এই যে 2টা, এখানে 2 নিয়েছি, তো 2-এর যে পরে যে সংখ্যাটা আছে একে দেখি বলে দেবো এটা 2ও থাকতে পারে বা 2-এর সঙ্গে 1 যোগ হতে পারে, মানে 3ও হতে পারে, 2 বা 3 হতে পারে এটা। তা দেখো এই সংখ্যাটা কিন্তু 5 আছে, তাহলে এই সংখ্যাটা যদি 5 বা 5-এর চেয়ে বড় হয় না, তাহলে 2-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। যেহেতু 5 আছে তাহলে এটা কিন্তু 2-এর সঙ্গে 1 যোগ হয়ে 3 হবে, মানে এটা 3 হওয়ার কথা। তাহলে এই সংখ্যার 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা হবে 159.3 হবে, যেহেতু এটা 5 আছে 2 নম্বরটা, মানে পরেরটাকে দেখেই বলে দেবো এর সঙ্গে যোগ হবে কি হবে না, মানে 1 যোগ, তাই তো? তাহলে 1 যোগ হবে 5 আছে বলে, তাহলে এখানে 3 হওয়ার কথা কিন্তু 2 দিয়েছে বলে এটা সত্য হবে না, এটা তোমরা মিথ্যা লিখে দিবা। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটা কী বলেছে, যেসব ভগ্নাংশের লব ও হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তাদের বলে পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা। হ্যাঁ, এটা ঠিকই কথা বলেছি। দেখো মানে এবারে বলি, ধরো 25/16 একটা ভগ্নাংশ, মানে 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর 16 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে লব হওয়ার পূর্ণবর্গ ধনাত্মক যদি সংখ্যা হয়ে যায়, পূর্ণ সংখ্যা, তাহলে এই ভগ্নাংশটা কি পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো? হ্যাঁ, এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ, ঠিকই আছে, তাই এই কথাটা আমাদের কিন্তু সত্য বলেছে। আচ্ছা, এর মানটা কি এটা হবে? আচ্ছা, এর মানটা আমরা সরল করে দেখব কত আসে। তা দেখো এর বর্গমূলটা যদি করো, বর্গমূল বলতে এই দশমিকটা উঠিয়ে নাও, তাহলে উপরে তো 121 আর নিচে দশমিকের জন্য 1 আর 2টো শূন্য পেয়ে যাবা। এখন 121-এর বর্গমূল 11 পাবা, ঠিক আছে, আর 100 বর্গমূল 10, এটাকে যদি ভাগ করো তাহলে 1.1 পাবা। তাহলে এখানে আছে দেখো আমাদের 0.11 আছে, তাহলে এটা আমাদের সত্য হলো না। তাহলে আমাদের 3 নম্বর যে অ্যান্সারটা তোমরা লিখবা এটা মিথ্যা লিখবা। 4 নম্বর প্রশ্নটা, 3 নম্বর হয়ে গেলে এবার 4। আচ্ছা, 4ab, এটা 4ab সূত্রটা দেখো, কিন্তু সূত্রটা এখানে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার হয়, কিন্তু এখানে স্কয়ারটা দেয়নি, তা দেয়নি বলে এটা কী লিখবে, এটা তোমরা মিথ্যা করে দেবা, সত্য হলো না। স্কয়ার যদি থাকতো তাহলে সত্য হতো। আচ্ছা, 5-এর প্রশ্ন দেখো, সময় ও দূরত্ব হলো সরল সমানুপাতি। দেখো সরল সমানুপাতি কখন হয়, মানে সময় বাড়লে দূরত্ব বাড়বে। দেখো তো, মানে বেশি সময়তে বেশি দূরত্বে যাবে। 1 ঘন্টায় যদি 2 কিমি যায় তাহলে 2 ঘন্টায় 4 কিমি যাবে, তাই না? বেশি সময় বাড়ালে দূরত্ব বাড়বে, তাই এই যে দুজনেই বাড়ছে, তো দুজনেই বাড়লে কি সরল সমানুপাতি থাকবে। তো ঠিকই কথা বলেছে, সময় আর দূরত্ব সরল সমানুপাতি, তাই কথাটা আমাদের সত্য। আমরা 4-এর প্রশ্নগুলোতে চলে আসবো। 4-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে, এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর পেয়ে যাবা। আচ্ছা, এই যে আমাদের আছে একটা সংখ্যা, তারপরে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে একে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, মানে এখন পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। দেখো নিচের সংখ্যাটা পূর্ণবর্গ আছে, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ নয়। 243-কে যদি লসাগু করো না, 3 দিয়ে করবা, 3 8 24, 3 একে 3, দেখো 81 পূর্ণবর্গ। তাহলে এখানে দেখো 3টা কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে, 3টাকে কাটাতে হবে বাদ, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। একে যে 3 দিয়ে ভাগ করো তাহলে এখানকার 3টা কেটে যাবে না, তখন আমাদের 81 চলে আসবে। তাহলে আমাদের বলেছে কত দিয়ে ভাগ করতে হবে, তা 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যান্সারটা হবে 3। এই যে 3 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে এটা আমাদের কি পূর্ণবর্গ চলে আসবে, তখন 3টা থাকবে না, 81 থাকবে এখানে। এবার 2-এর প্রশ্নটা, আচ্ছা পূর্ণবর্গের প্রকাশ করতে বলেছে এই রাশিটাকে। আচ্ছা, এটা আমাদের সহজে হয়ে যাবে, সেটা আমি দেখাচ্ছি কীভাবে পূর্ণবর্গে তোমরা প্রকাশ করবা। তো এখানে দেখো তো, এই যে আমাদের এটা আমাদের যে পূর্ণবর্গ যার সূত্রটা,
তোমাদের আগে সূত্রটা জানতে হবে, ঠিক আছে। দেখো আমাদের সূত্রটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এই সূত্রটা মনে রাখবো। এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে, এটা হচ্ছে পূর্ণবর্গের সূত্র। তাহলে এই সূত্রটা আমরা তৈরি করব। এক আছে না, তাহলে এককে একের স্কোয়ার করে দাও। আর তারপর হয় 2a, বলতে তো 1, আর বি, আচ্ছা বিটার জন্য আমরা জায়গা রাখলাম, পরে বিটা আমরা ব্যালেন্স করব। আচ্ছা প্লাস দিয়ে দিলাম, একটু জায়গা রেখে দিলাম, বিটা পরে বসিয়ে দেবো। একে দেখো বি স্কোয়ার বানাতে পারবো, সে সেটটা আমাদের বি স্কোয়ার আছে এখানে, এ বি স্কোয়ার। তাহলে দেখো এখানে 4কে 2 লিখো, আর এ স্কোয়ারকে এ, তার হোল স্কোয়ার করে দাও। এটা ভাঙলে এটাই ফিরে আসবে। তাহলে বি বলতে 2/a, তাহলে এখানে আমরা 2/a করে দিলাম। দেখো এটা আবার সরল করো, 4/a পাবা। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এ আকারটা তৈরি করলাম, তাই এ প্লাস বি হোল স্কোয়ার আমরা করতে পারবো। তাহলে এ হচ্ছে 1 প্লাস, আর বি হচ্ছে 2/a তার হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো দেখো আমাদের এই রাশিটা পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। পূর্ণবর্গ আকারে সাজাতে বলেছিল, পূর্ণবর্গ আকারে আমরা সাজিয়ে নিয়েছি। আচ্ছা এবার আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটি টোটোর গতিবেগ 20 কিমি পার ঘন্টা। আচ্ছা টোটো, দেখো টোটো বেরিয়ে গেছে, খুব টোটো চলছে রাস্তাঘাটে, তার জন্য টোটো এখানে দিয়েছে। আচ্ছা তাহলে টোটোর গতিবেগ 20 কিমি পার ঘন্টা, মানে কি বোঝাতে চাইছে, যে মানে 20 কিমি যায় 1 ঘন্টায়, বা 1 ঘন্টা যায় 20 কিমি, ঠিক আছে। এভাবে বোঝায়, গতিবেগ থেকে আমরা বলতে পারবো। ওই টোটোটি সমান গতিবেগে চললে 10 কিমি পথ যেতে কত সময় লাগবে? 10 কিমিতে যেতে কত সময় লাগবে, মানে 20 কিমিতে যেতে সময় লাগে 1 ঘন্টা, তাই 10 কিমিতে যেতে কত সময় লাগবে সেটাই আমাদের চেয়েছি। তাহলে আমরা বুঝে যাচ্ছে যে 20 কিমিতে 1 ঘন্টা লাগলে 10 কিমিতে কত লাগবে, আমাদের 30 মিনিট লাগবে। একবারেই তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি তোমরা এভাবে বের করবা। তাই এখানে তোমরা লিখবা যে টোটোর, এভাবে লিখবা তোমরা, টোটোর 20 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা, এটা কিন্তু গতিবেগ থেকে বলা গেল। এই যে 20 কিমি বার ঘন্টা, টোটোর গতিবেগ যে 20 কিমি বার ঘন্টা, সেটা থেকে তোমরা বলতে পারবা মানে টোটোটি 20 কিমি যেতে সময় লাগে টোটোর কত, 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কতটা, 1/20 ঘন্টা। আর এখানে এই যে 10 কিমি যেতে সময় লাগে এই যে 1/20 ইন্টু 10 ঘন্টা। এটা কাটাকাটি করো, এটা 1/2 ঘন্টা, 1/2 ঘন্টা। আচ্ছা এটাকে আমরা মিনিট করে নিই, আমরা 1/2 ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ করে নেবা, তখনই মিনিট হয়ে যাবে। এই যাবে, এটা কাটাকাটি করো, এটা 30 পেয়ে যাবে কাটাকাটি করে। তাহলে দেখো 30 মিনিট, এই যে দেখো, তাহলে 10 কিমি পথ যেতে কত সময় লাগবে, 30 মিনিট সময় লাগবে আমাদের। এবার 4 নম্বর প্রশ্নটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি এবং পরিসীমা 14 সেমি যদি হয়, তাহলে ওই আয়তক্ষেত্রের প্রস্থের সমান বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো আমরা ছবিটা আগে তৈরি করি, তারপরে তোমাদের বোঝাচ্ছি। একটা আয়তক্ষেত্র আছে, এই যে আমাদের একটি আয়তক্ষেত্র, আর আমাদের একটি বর্গক্ষেত্র। তোমাদের এখানে বলে দিই যে এখানে এটা দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ। তাহলে এখানে কিন্তু যে বর্গক্ষেত্রটা তৈরি হবে প্রস্থের সমান বাহু দৈর্ঘ্যটা হবে। তাহলে এখানে দেখো এটা যদি ওয়াই প্রস্থ না, তাহলে এটা কিন্তু ওয়াই হবে। এটা বড় দেখাচ্ছে, যাই হোক, তাহলে এটা ওয়াই, প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুগুলো সমান, এই যে ওয়াই। তাহলে এখানে আমাদের কি বলে দিয়েছে, দেখো আমাদের এখানে দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া আছে, মানে এক্সের মানটা দেওয়া আছে এখানে কত, 4 দেওয়া আছে, আর পরিসীমা বলে দিয়েছে। তাহলে পরিসীমার সূত্র দেখো আমরা কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ এখানে ওয়াই ধরেছি আমরা, ওকে। আর এটাই দেওয়া আছে কত, 14। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, প্রস্থ পেয়ে যাবো। আচ্ছা তাহলে এখানে দেখো এটা 2 7 থেকে 14 করে নাও, তাহলে 4 + y = 7। তো এখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো 7 - 4, তাহলে 4টায় থেকে -4 হয়ে যাবে। তাহলে y = 4 থেকে 7 থেকে 4 বিয়োগ করে 3 পেয়ে যাবা। দেখো ওয়াইয়ের মান 3, প্রস্থ 3 পেয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 3 হয়ে গেল। এবার বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যে 3 পেয়ে গেলাম, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত যাবে, বাহুর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার বলতে 3 গুণ করবা,
3 স্কোয়ার, 3 3 গুণ, তাহলে 9 বর্গ সেমি। এই যে আমাদের অ্যান্সার 9 বর্গ সেমি। পরের প্রশ্ন 5-এর প্রশ্নটা, সামুদ্রিকের বৈশিষ্ট্য লিখতে বলেছে। আচ্ছা, আমি এটা তোমাদের বই থেকেই দেখিয়ে দেবো, তোমরা বইতে চলে যাবা, পেজ নাম্বার আমি তোমাদের বলে দিচ্ছি, 237 পাতা। দেখো 237 পাতায় এই যে তোমাদের দেখো সামুদ্রিক আছে না, এই যে আমাদের প্রথমে সামুদ্রিকের বৈশিষ্ট্য এগুলো লিখতে পারবা। সামুদ্রিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, সামুদ্রিকের বিপরীত কোণগুলির পরিমাপ সমান, এই যে কোণগুলো সমান। সামুদ্রিকের কর্ণদ্বয় দৈর্ঘ্য কী হয়, কর্ণদ্বয় দৈর্ঘ্য অসমান হয় সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এগুলো কিন্তু বৈশিষ্ট্য, ঠিক আছে। এইভাবে চিত্র দিয়ে তোমরা বৈশিষ্ট্যটা লিখতে পারো। ওকে, তো এখান থেকে তোমরা লিখে নেবা। পরের প্রশ্ন দেখো, এই যে দেখো 6 নম্বর প্রশ্ন, কোন ধরনের চতুর্ভুজকে কাইট বলে চিত্রসহ ব্যাখ্যা করো। এটাও তোমাদের বই থেকে দেখাচ্ছি। পরের পাতায় চলে যাবা, দেখবা যে 238 পাতায়, এই যে 238 পাতায় যেখানে দেখো একটা কাইটের ছবি দেওয়া আছে। এই যে কাইট কোন ধরনের চতুর্ভুজ, দেখো যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে কাইটের সংজ্ঞাটা জানতে চেয়েছে, এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য অসমান। মানে দেখো অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, মানে কি বলতে চাইছে, এই যে সন্নিহিত বাহু মানে একটা কোণ নিয়ে একটা দেখো শীর্ষবিন্দু এবং দুটি বাহু, মানে এই দুটো সন্নিহিত বাহু, এই যে কোণটা তৈরি হয়েছে এই দুটো সন্নিহিত বাহু বলা হয়। তো এরা সমান হবে, আর অন্য দুটি যে বাহু আছে এরাও সমান হবে, মানে এরা নিজেরা সমান, মানে এটা 2 সেমি হলে 2 সেমি, কিন্তু এটা 2 সেমি হবে না, এটা 3 সেমি হলে এরা 3 সেমি, মানে এই বাহু দৈর্ঘ্য কিন্তু আলাদা হবে, এরা দুজন সমান এরা দুজন সমান। এইরকম চতুর্ভুজকে কাইট বলা হয়। এইভাবে চিত্রটা দিয়ে দেবা। ওকে, মানে এই দুটো বাহু সমান দেখাবা আর এই দুটো বাহু সমান দেখাবা, যেন এরা আবার সমান যেন না হয়। এরা যে 2 সেমি করে হয়, তো এরা 3 সেমি হতে পারে বা 4 সেমি হতে পারে বা বিভিন্ন মান হতে পারে এদের, কিন্তু এরা সমান হবে। যাই হবে মানটা, এটা 4 সেমি হলে এটা 4 সেমি হবে, এটা 5 সেমি হলে এটা 5 সেমি হবে, এটা 2 সেমি হলে 2 সেমি হবে, এটা যদি 3 সেমি হয় তো এই বাহুটা 3 সেমি হবে। ওকে, এইভাবে কাইটের ছবি, কাইটের সংজ্ঞাটা দেওয়া আছে এখান থেকে তোমরা করে নিতে পারবা। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নে। আচ্ছা, এখানে দেখো আমাদের বলেছে রম্বস ও সামুদ্রিকের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, রম্বস সামুদ্রিকের পার্থক্য তোমরা সহজেই দিতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে আমি এখানে একটা রম্বসের ছবি তোমাদের দেখাচ্ছি। রম্বস বলতে এই যে আমাদের একটা রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, আমাদের রম্বস। আর সামুদ্রিক দেখো এই যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তো পার্থক্য বলেছে আমাদের রম্বস আর সামুদ্রিকের, মানে সাধারণত পার্থক্য বলবো যে রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয় আর সামুদ্রিকের 4টি বাহু দৈর্ঘ্য সমান হবে না, এর বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয়, এটা একটা পার্থক্য। ওকে, আর কি পার্থক্য দেখাতে পারবো এখানে, দেখো এখানে আমরা পার্থক্য দেখাতে পারবো এই যে রম্বস আর সামুদ্রিকের মধ্যে 2 নম্বর পার্থক্য তোমাদের বলবো। 2 নম্বর পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বর পার্থক্যটা কী দিবা। আচ্ছা, 1 নম্বর কিন্তু বলে দিলাম যে রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, কিন্তু সামুদ্রিকের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয় না, ঠিক আছে, এই ব্যাপারটা। আর 2 নম্বর যেটা তোমরা বলবা, দেখো 2 নম্বর পার্থক্যটা খুব ইম্পর্ট্যান্ট, রম্বসের যে কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে কোণগুলো 90 ডিগ্রি হবে এই কোণগুলো, কিন্তু সামুদ্রিকের কর্ণদ্বয় কি, সামুদ্রিকের কর্ণদ্বয় এই যে কর্ণটি মানে সমদ্বিখণ্ডিত করবে কিন্তু সমকোণে করবে না, মানে এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে না, এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে, এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে না। তার 2 নম্বর পার্থক্যটাই লিখবা যে রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর সামুদ্রিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, সমকোণটা এখানে লিখবা না, এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর এখানে শুধু সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। বাস, এই তো দুটো পার্থক্য তোমরা দিয়ে দেবা, আমি যেটা বলে দিলাম। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। আমরা তো 7 নম্বর করে দিলাম তোমাদের, এবার 8 নম্বর প্রশ্ন। দেখো 8-এর প্রশ্নটা আমাদের কী বলেছে, এখানে 8-এর প্রশ্নটা ভালো প্রশ্ন বলেছে। দেখো সমীকরণ কাকে বলে, সমীকরণের বীজ কাকে বলে। চলো আমি তোমাদের প্রশ্নটা একদম লিখে করাচ্ছি, সমীকরণ কাকে বলে। ওকে, তাহলে সমীকরণের যে সংজ্ঞাটা, সংজ্ঞাটা তোমরা এইভাবে দেবা। দেখো প্রথমে আমি দেখাবো সমীকরণের উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, আমি যেভাবে লিখছি সেভাবেই তোমরা লিখে দেবে, একটু বড় হতে পারে। সমীকরণের উদাহরণ, সমীকরণের উদাহরণটা তোমরা দিয়ে দিবা এই যে s² - 5x
প্লাস 6 ইজিক্যাল টু 0। এটা একটা সমীকরণ। তোমরা লিখবা তখন এই সমীকরণটি সমাধান করে যে এক্স এর মান, এই সমীকরণকে সমাধান করা যাবে মানে এক্স এর মান পাওয়া যাবে। ঠিক আছে, যে এক্স এর মান, এখানে এক্স এর মান তো পাবো আমরা। ঠিক আছে, এক্স এর মান পাওয়া যাবে, এক্স এর মান এক্স এর মান পাওয়া যাবে সেই এক্স এর মান আমরা যদি বাম পক্ষে বসাই, ঠিক আছে, সেই এক্স এর মান বাম পক্ষে বসিয়ে শূন্য পাওয়া যাবে, শূন্য পাওয়া যাবে। ঠিক আছে, মানে কি বলা যাচ্ছে দেখো, মানে এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান পাওয়া যেতে পারে। ঠিক আছে, ধরো এক্স এর মান ধরো 2 পেলা, তো 2 যদি বসাও, তো 2 বসে দেখবা এখানে সরল করে বাম পক্ষ আমরা শূন্য পাবো। ঠিক আছে, এরকম যদি হয়ে যায় তাহলে একই আমরা কি বলবো, সমীকরণ বলবো, তাই না? তাহলে বলবো একই সমীকরণ বলা হয়, সমীকরণ বলা হয়। এই যে আমাদের সমীকরণের সংজ্ঞা। এবার সমীকরণের বীজ বলেছে না, দেখো মানে সমীকরণের বীজ কাকে বলে। এবার আমরা লিখব সমীকরণের বীজের সংজ্ঞা। তো এখানে আমরা হেডিং করে দিচ্ছি সমীকরণের বীজ। সমীকরণ, দেখো এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর যে মান পাবো, এখানে দুটো মান পাবো, দ্বিঘাত সমীকরণ আছে এটা, তো সেই এক্স এর দুটো মানকে বীজ বলা হয়। তো এখানে দেখো আমরা যে সমীকরণটা নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণের এক্স এর মানকে বীজ বলা হয়, এটা আমরা বলে দেবো। তাহলে এই সমীকরণের এক্স এর মানকে বীজ বলা হয়। এই যে আমাদের সমীকরণের বীজের সংখ্যা। ঠিক আছে, বীজ বলা হয়। যেমন দেখো, যেমন এই যে আমরা এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 আছে না, ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা সমাধান করব। আচ্ছা, দুর্গাপুজো আমাদের পাশে চলছে, মানে আমাদের দুর্গাপুজো তো শেষের দিকে, কালকে আমাদের শুভ বিজয়া দশমী আমাদের হয়ে গেছে, তো আমাদের গান বাজনা চলছে, এই জন্য আওয়াজ চলছে একটু। ঠিক আছে, মানে মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ, তো ব্যাকগ্রাউন্ড আওয়াজ তোমরা একটু শুনতে পাচ্ছ, একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তাহলে আমরা কোনো মতো করে ক্লাসটা করে নিব, আর বেশি অঙ্ক নাই, হয়ে যাবে। দেখো চলো আমরা এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণের সমাধান করব, আমরা মিডল ফ্যাক্টর করব। দেখো মিডল ফ্যাক্টর নিয়মটা দেখো তোমরা ক্লাসে এটা বেশি ভালো করে বুঝতে পারবা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয়। এক্স স্কোয়ার মাইনাস, এবার 6 আছে না, এখানে 1 আছে, 6কে ভাঙাবো, 6কে ভেঙে আমরা 3 যোগ 2, দেখো 3 দিয়ে 6 না, এই যে 3 আর 2 নিলাম, আর এক্সট্রা এখানে নিয়ে নেবা। এবার 5 আনতে হবে, আবার এদের যোগ করে হোক বিয়োগ করে হোক, তার যোগ করে দেখো 3 2 যোগ করে 5 আসছে প্লাস 6। এভাবে মধ্যটাকে ভেঙে নিতে হবে, যে মধ্যের সহগটা ভেঙে নেওয়াটাকে বলা হয় মিডল ফ্যাক্টর। ওকে, এই যে নিয়মটা, মানে এখানে 6 1 6, এদের গুণ করে 6 হবে, আর যোগ বিয়োগ করে এটা নিয়ে আসতে হবে, এটা কি বলা হয় মিডল ফ্যাক্টর। চলো এবার সরলটা দেখো, এর বন্ধনে উঠাও, এক্সটা গুণ হয়ে যাবে দুজনের সঙ্গে, এটা 3x প্লাস মাইনাসে মাইনাস, আর এটা 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে x কমন নিয়ে নাও, x মাইনাস 3, আর এখান থেকে -2 কমন নিয়ে নাও, x মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, x মাইনাস 3
আর এখানে দেখো তারপরে হবে আমাদের এখানে আমাদের x-3 কমন আর x-2 এই যে x-2 পরে থেকে গেল। ওকে, আর এখানে দেখো এবার এক্সের মান দুটো কী করে পাবো, তোমরা লিখবা হয় x-3 = 0 আর অথবা x-2 = 0। তাহলে এখান থেকে দেখো সমাধান করে x সমান পেয়ে যাবা 3, -3 থেকে +3 আর এখান থেকে বা এক্সের মানটা পেয়ে যাবা 2, -2টা ওদিকে চলে যাবে +2। দেখো এক্সের মান দুটো পেয়ে গেলাম। এই যে আমাদের এক্সের মান পেলাম, ধরো আগে 2টা লিখলাম, তারপর 3টা, 2,3 সরি দেখা যাচ্ছে না, এই দেখো এই যে এখান থেকে সমাধান করে হয় অথবা দিয়ে এক্সের মানটা এখান থেকে দেখো 3 পেলাম, অথবা দিয়ে এক্সের মান এখান থেকে 2 পেয়ে গেলাম। তো এক্সের মান পেলাম 2,3। তাহলে এই যে এক্সের মান দুটোকে বলা হয় বীজ। ঠিক আছে, এই হলো আমাদের বীজ। তোমাদের উদাহরণ দিয়ে মান বের করে একদম দেখিয়ে দিলাম। তাহলে এই ছিল আমাদের প্রশ্নটা, সমীকরণ কাকে বলে এবং সমীকরণের বীজ কাকে বলে। একটু বড় হয়ে গেছে 2 নম্বর হিসাবে। ওকে, চলো আমরা এবার চলে যাব 9 নম্বর প্রশ্নে। দেখুন 9 নম্বর প্রশ্নটাও আমাদের ভালো প্রশ্নই আছে। এখানে আমাদের বলেছি এই যে একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এবার দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা, একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা আবার লিখবো আমরা। চলো এইভাবে তোমরা লিখবা। তাহলে এখানে যে সংজ্ঞাটা হবে লিখবা যে সমীকরণের চল, ঠিক আছে, ওই যে ওখানে এক্স ছিল না, আগে যে দ্বিঘাত সমীকরণটা দেখালাম, ওই এক্সটাকে বলা হয় চল। যে দ্বিঘাত সমীকরণের চল একটি, চল থাকবে কটা, একটি থাকে। এই যে এক চল বলেছে মানে একটি চল থাকবে, এক্স তো এক্স থাকবে, ওয়াই তো ওয়াই থাকবে। ঠিক আছে, একটি থাকে এবং চলের সর্বোচ্চ যে ঘাত, চলের সর্বোচ্চ ঘাতটা 2 থাকবে। ঠিক আছে, যে দ্বিঘাত সমীকরণ মানে আগের যে সমীকরণটা নিয়েছিলাম উদাহরণটা, সেই সমীকরণটাই যে নিয়েছিলাম না, s² - 5x + 6 = 0, সেটাই কিন্তু একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একটি চল থাকবে এবং চলের সর্বোচ্চ ঘাতটা 2 হয়, যে 2 হবে। ঠিক আছে, সেই সমীকরণকে বলা হয় একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দেখো আমাদের, ঠিক আছে, এইভাবে তোমরা একচলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা লিখে দিবা। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, আমাদের স্কুলের এই যে 2500 জনের মধ্যে যতজন ফুটবল খেলে তার চেয়ে 500 জন বেশি ক্রিকেট খেলে। তার চেয়ে মানে যতজন ফুটবল খেলে, তা আমরা ধরে নেব যে ফুটবল খেলছে একজন, তাহলে ক্রিকেট খেলবে কত, x + 500, তাই না। স্কুলের প্রত্যেক ছাত্রই যদি ফুটবল অথবা ক্রিকেট খেলে, তবে মোট কতজন ক্রিকেট খেলে সেটা আমাদের বের করতে বলেছে, তাই না। আচ্ছা, তো যাই হোক, তো প্রথমে ফুটবল যে খেলে সেটা আমরা ধরে নেব। এই যে যতজন ফুটবল খেলে তার চেয়ে 500 জন বেশি ক্রিকেট খেলে, তা আমরা লিখব ধরি ফুটবল খেলে কতজন, একজন। ধরি ফুটবল খেলে একজন, তাহলে অতএব ক্রিকেট খেলে কতজন, দেখো যতজন ফুটবল খেলবে তার চেয়ে 500 জন বেশি খেলবে, মানে একজন যদি ফুটবল খেলে তাহলে এক্সের সঙ্গে 500 যোগ করতে এতজন খেলবে ক্রিকেট। আচ্ছা, এবার দেখো আমাদের ফুটবল খেলে একজন প্লাস আর ক্রিকেট খেলে x + 500 জন, টোটাল জন কতজন ছিল, এই যে 2500 জন। তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের 2500 জন। তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাব। এক্স আর এক্স যোগ করে এটা 2x + 500 সমাধান করছি। এদিকে আমাদের 2500 মানে 2500 এটা। তো এদিকে 2x, আচ্ছা 2500 থেকে এই যে আমাদের 500টা বিয়োগ হয়ে যাবে। তাহলে এদিকে 2x, এটা বিয়োগ করে এটা 2000 পেয়ে যাবা, 2 দিয়ে কাটাকাটি করে এটা 1000 পাবা। তাহলে দেখো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম কত, 1000। আমাদের বলেছিল কতজন ক্রিকেট খেলে, তার মানে লিখব অতএব ক্রিকেট
ক্রিকেট খেলে, ক্রিকেট খেলছিল এই যে এক্স বলতে 1000, যতজন ফুটবল খেলছিল 1000 জন, আর এর সঙ্গে 500 জন বেশি খেলছিল, এই যে এতজন ক্রিকেট খেলে। তাহলে কতজন এটা আসবে? 1500 জন। তাহলে 1500 জন ক্রিকেট খেলে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা চলে যাবো আমরা 11 নম্বর প্রশ্নে। দেখো সমীকরণটির সমাধান করে, একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে সমাধান করে দেখাতে হবে। আচ্ছা এখানে কিন্তু দশমিক দেওয়া আছে, চলো দশমিকের সমাধান তোমাদের একটু ভালো করে দেখতে হবে, তোমরা এইভাবে সমাধান করতে পারবে। সমীকরণ থেকে আমরা কি করব, এই যে আমরা বাম পক্ষে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এখানে এক্স আছে, লসাগুটা দেখো কত আসছে, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে দেখো 3 লসাগু পেয়ে যাবে। এখানে 3 যদি লসাগু হয়, এটা 3 দিয়ে গুণ করে দেখো 5 3 15, তাহলে একটার পর দশমিক করবে 1.5 পাবা, এটা এক্স। তারপরে এখানে দেখো 3 3 মিলে যাবে, তো এক্সটা নেমে যাবে, একদম ভগ্নাংশে যোগ বিয়োগ করছি। আর এই দুটো যোগ করে নেবা, এটা যোগ করে 7.25 পেয়ে যাবা, পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা যোগ করে এটা পাবা। ওকে, আচ্ছা এটা যোগ করো, এটা দেখো এটা এখানে আমাদের কত আছে, এখানে 1 গোটা 1, আর যোগটা তোমাদের এইভাবে দেখাচ্ছে, দেখো 1.5 এক্স আছে না, আর এখানে আমাদের কত 1 এক্স ধরে নাও, এক্স মানে 1 এক্স আছে, এভাবে যোগ করে নাও, তাহলে 1.6, সরি এখানে আমাদের এখানে একটু ভুলে গেছে, এইভাবে কিন্তু বসাতে পারবো না আমরা, ঠিক আছে। দেখো এটাকে এইভাবে বসাতে হবে, 1.5 এক্স, তো তাহলে এটা যদি যোগ করো তাহলে একটা এখানে বসাও, 0 এখানে বসে দাও, এইভাবে এক্স বসাতে পারবা। এক্স মানে একটা এক্স, এই যে এটাই হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্সের পাশে 1 আছে, একটাকে এভাবে লিখলাম, তারপরে যোগ করো, দেখো 2.5 এক্স, এভাবে পাবা এটা। তো এটা যোগ করে তোমরা কত পাবা, 2.5 এক্স, আর নিচেতে 3 আছে, আর এটা 7.25। এবার আমরা বর্গমূল করে নিই, 2.5 এক্স গুণিত বর্গমূল বলতে দেখো এই যে 7.25 আর 3 দিয়ে গুণ, মানে এখানে 3 গুণ হয়ে যাবে, বা 2.5 এক্স, এটা গুণ করো 3 দিয়ে, 3 5 15, 3 দিয়ে 6, হাতের একে 7, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, 3 7 21, এই দেখো। আচ্ছা এবার দেখো এক্স সমান সমান আমাদের এখানে 21.75 আর নিচে 2.5। এবার আমরা এটা কী করবো, সলভ করে নেব। চলো আমরা দশমিকগুলো আগে উঠাই। দেখো এখানে দশমিক উঠালে পরে দেখো একটা 1 দুটো 0 পাবা, আর এই দশমিকটা উঠিয়ে এখানে আসবে একটা 1 একটা 0, একটা সংখ্যা বলে একটা 0, দুটো সংখ্যা তার জন্য দুটো 0, একটা 0 একটা 0 কেটে দাও। পাই দিয়ে কাটাকাটি করো, 5 5 25, আর একে দেখো একে যে পাই দিয়ে কাটাকাটি করি, 5 4 20, 17, 5 3 15, 2 25 হয়ে যাবে, 5 5 25, আবার পাই দিয়ে কাটাকাটি করা যাবে। তা আমরা দেখো 5 এবার যে করো 5 8 40, 35 হয়ে যাবে, 5 7 35। তাহলে আমাদের দেখো এক্সের মানটা দাঁড়িয়ে গেলো, এক্স সমান সমান উপরে 87 আর নিচে কিন্তু 10 আছে, 10। তাহলে এটা যদি ভাগ করে নাও, দেখো একটা 0 একটার পর দশমিক, ভাগ তোমরা এভাবে একবারে করতে পারবা, 8.7 হয়ে যাবে, একটা 0 একটার পর দশমিক, তাহলে 8.7, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যে সমাধান করে এক্সের মান বের করতে হবে, এক্সের মান এটা। ওকে, এবার বড় প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি, তোমাদের যেটা বলেছি সেভাবে হবে। কি আলোচনা করেছি তুমি আগের ক্লাসগুলো দেখো, আগের ক্লাসগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে আমি কি বলেছি বড় প্রশ্নগুলোর সম্বন্ধে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থেকো।